না ক্লাস আছে তোমার হচ্ছে এটা আমাকে একটু লাইভ আসো তুমি এটা দিয়ে আমাকে একটু লাইভ দিবা তোমারটা দাও কি কই ফেসবুক কই দূর কথা বলবো সময় তুমি স্টুড দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন এর আজকে এমসিকিউ সলভ। তোমরা যারা যেখান থেকে আজকে আমার ক্লাসে সংযুক্ত হয়েছো এই ক্লাসে তোমরা জানাও যে আসলে আমার ক্লাস তোমরা কে কোথা থেকে করেছো। আমরা গত সপ্তাহে কিন্তু এই পৃথিবীর গঠন অধ্যায় সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করেছিলাম এবং আজকে সেই ক্লাসের উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব যে এই পৃথিবীর গঠন অধ্যায়ে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই সকল বিষয় নিয়ে। তোমরা যারা আমার ক্লাসে সংযুক্ত হয়েছো তোমরা একটু কমেন্ট করে দাও, জানাও যে আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমার ক্লাসটা আসলে তোমরা শেয়ার করে দাও যে যাতে তোমার বন্ধুরাও আসলে এই ক্লাস করে আসলে উপকৃত হতে পারে। আমি তোমাদের কমেন্ট একটু দেখছি যে আসলে কে কোথা থেকে আসলে আমার আজকের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো এবং আজকে আমার ক্লাসে আসলে তোমরা প্রথম জয়েন করেছো বা আমার আজকে ক্লাস তোমরা প্রথম পাচ্ছ কারা একটু তোমরা কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে তারপরে হচ্ছে উপমা রয়েছে, আজমির নাহার টুম্পা রয়েছে, ওকে টাঙ্গাইল থেকে রয়েছে। তোমরা যারা জয়েন করেছো দেখো সবকিছু বুঝতে পারছো কিনা। আর এই দ্বিতীয় অধ্যায়ের উপরে কিন্তু আমরা আজকে হচ্ছে আমাদের এই লাইভ সেশনটা হচ্ছে। এখন এইটা হচ্ছে আমাদের অনেক এমসিকিউ রয়েছে যেগুলো হচ্ছে তোমরা অনেক সময় একটু কনফিউজ থেকে যাও যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো আসলে হতে পারে। আমরা একটু দেখি যে আসলে প্রথম কোশ্চেনটা আসলে কি, যে এই দ্বিতীয় অধ্যায়ের উপরে আসলে পৃথিবীর এই অধ্যায়ের উপরে আসলে কি প্রশ্নটা। এখন তোমরা একটু কমেন্টে প্রশ্ন করো, উত্তর লিখবা যে কোনটি স্তূপ পর্বতের উদাহরণ, কোনটি স্তূপ পর্বতের উদাহরণ। এখন তোমাদের একটা আমি সিস্টেমটা বলে দিই যে আসলে এটার উত্তরটা কিভাবে করতে হবে। এটা লিখতে হবে যে ক 1 নম্বর, দেন 1 নম্বর লেখার পরে যে এখান থেকে 4টা প্রশ্নের মধ্যে যেটা সঠিক হবে হয় সেটা পুরো নামটা লিখলে অথবা তুমি হচ্ছে এই নাম্বারিং করলে যে আসলে কত নাম্বার, যে 1-এর ক বা 1-এর খ এই ধরনের কিন্তু উত্তর করতে হবে। এখন তোমরা যারা আমার ক্লাসে পড়ছো তাহলে একটু কমেন্টে তোমরা লিখো যে আসলে 1-এর কোনটা হবে, যে কোনটি স্তূপ পর্বতের উদাহরণ, যে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের হিমালয়, ফ্রান্সের ভোস পর্বত এবং যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস। তাহলে আমরা গত সপ্তাহে আমরা যখন ভূগোল ক্লাস করেছিলাম সেই সময় কিন্তু আমরা পৃথিবীর গঠনের ঠিক এই পর্বতের মধ্যে যে 5 প্রকারের পর্বত ছিল সেই 5 প্রকারের পর্বতের মধ্যে কিন্তু এগুলো আমরা পেয়েছিলাম। তাহলে এটার উত্তর কি দেখি। আমি প্রথমে দেখছি যে কানিস নিগার নিশাদ ভুইয়া তিনি বলছে 1-এর ক। আমি তোমাদের আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না যে আসলে তোমরা কমেন্ট করছো কিনা। ওকে দেখি, হ্যাঁ এখন দেখি আমরা 1-এর উত্তরটা আসলে কি হতে পারে। এটা হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট। এখন দেখো যে এই যে স্তূপ পর্বত, এই স্তূপ পর্বতটা কেমন এইগুলো আসলে আমরা একটু দেখি যে আসলে স্তূপ পর্বতটা আসলে কেমন। আমরা যে 5 প্রকারের যে পর্বতগুলো রয়েছে এই 5 প্রকারের মানে এটা স্তূপ পর্বত বলতে শ্রুতি স্তূপ পর্বত কি হবে, যে শ্রুতি স্তূপ পর্বত হবে। এখন শ্রুতি স্তূপ পর্বতটা হচ্ছে তোমার
যখন কোনো একটা ভূমিরূপ বা এই ভূমিরূপ যখন পৃথিবীর অভ্যন্তরে কোনো পরিবর্তনের কারণে যখন কোনো অংশে ফাটল ধরে, ফাটল ধরার ফলে ঠিক একদম লম্বালম্বিভাবে কোনো একটা অংশ হয়তো বা উপরে উঠে যাবে, আবার আরেকটা অংশ তোমার এইভাবে আছে নিচে নেমে থাকবে। তাহলে এইভাবে যখন কোনো ভূমিরূপের সৃষ্টি হবে বা পর্বত সৃষ্টি হবে, তখন এই ধরনের এই একই ভূমিরূপ থেকে যেটা চ্যুত হয়েছে, এই ধরনের ভূমিরূপকে আমরা কি বলবো? চ্যুতি স্তূপ পর্বত। আর এটা হচ্ছে রয়েছে কোথায়? জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তাহলে এই জার্মানির ব্ল্যাক ফরেস্টটা হচ্ছে পৃথিবীতে চ্যুতি স্তূপ পর্বতের একটা উদাহরণ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন তারপরে দেখি 2 নম্বর, যে মধুপুর ও ভাওয়ালগড়ের বৃক্ষ কোনটি? যে 2 নম্বরের উত্তর কি হতে পারে? যে মধুপুর ও ভাওয়ালগড়ের বৃক্ষ কোনটি? 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? যে মধুপুর ও ভাওয়ালগড়ের উত্তর কোনটি? ওকে, ফাহমিদা তানি বলতেছে যে সে আমাদের এইচএসসি 25 এর স্টুডেন্ট। আচ্ছা, তুমি আমাদের অফিসের নাম্বারে একটু যোগাযোগ করে দাও, যোগাযোগ করো, তোমাকে ওখানে অ্যাকসেপ্ট করে নিবে। হ্যাঁ, তোমাদের জিওগ্রাফিতে চিত্র আঁকতে পারলে এটা তোমাদের নাম্বারিং পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী হবে। যে জিওগ্রাফিতে তোমরা যখন চিত্র অঙ্কন করতে পারবে, তোমার সেই স্থানে হচ্ছে নাম্বারটা বেশি আসবে, যেগুলোতে চিত্র অঙ্কন করা যায় সেইগুলোতে। তাহলে এই যে মধুপুর ও ভাওয়ালের গড়ের বৃক্ষ আসলে কোনগুলো? মধুপুর এবং ভাওয়ালের গড়ের বৃক্ষটা। এখন তোমরা কমেন্ট করো যে আসলে এটা কি, কোন প্রশ্নের উত্তর হতে পারে। যেখানে কি কি রয়েছে? একে চাপালিশ, সেগুন, তেলসুর, মেহগুনি, গোরান, করই, শাল এবং গজারি। এখন এখানে হচ্ছে কোনটা হবে? তোমরা একটু কমেন্টে জানাও যে এখানে হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়। আমরা যে মধুপুর এবং ভাওয়ালের গড়, এটা কিন্তু আমাদের যে বাংলাদেশের ভূমিরূপের মধ্যে যে 3 প্রকারের যে ভূমি রয়েছে, যে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ রয়েছে এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি রয়েছে। এর মধ্যে দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি? যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ রয়েছে। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহের মধ্যে এই মধুপুর এবং ভাওয়ালের গড় রয়েছে। আর এটা কিন্তু টাঙ্গাইল, তোমার ময়মনসিংহ, তারপর গাজীপুর, ঢাকা, এই সকল জেলাতে কিন্তু এই বৃক্ষগুলো হয়। তাহলে এখন তোমরা কমেন্টে জানাও যে আসলে এইটা এখন কোনটা হবে? যে এই মধুপুর এবং ভাওয়ালের গড় কোনটা হবে? হ্যাঁ, অনেকে বলতেছে গরান ও করই, ডি বলতেছো। ওকে, এটার উত্তর কি হবে? যে মধুপুর এবং ভাওয়ালের গড়। দেখো যে অনেকগুলো বৃক্ষ এখানে থাকতে পারে, আমাদের কি কি কনফিউজড হতে পারে যে এগুলো কিন্তু আছে, এর মধ্যে যে কোন বৃক্ষটা রয়েছে, এর মানেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কোন বৃক্ষ রয়েছে সেটা। সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ঘ, যে শাল ও গজারি। এখানে কি কোন বৃক্ষ রয়েছে? শাল এবং গজারিটা হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে। এই স্থানের যে বৃক্ষটা রয়েছে সেটা হচ্ছে শাল এবং গজারি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে শাল এবং গজারিটা হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়ের বৃক্ষ। 3 নম্বরে দেখো স্রোতজ সমভূমি কোনটি? এখন আমাদের যে এই যে বাংলাদেশের ভূমিরূপের মধ্যে যে অংশটা ছিল, সেই স্থানে কিন্তু এটা রয়েছে যে স্রোতজ সমভূমি কোনটি? দেখো তোমরা উত্তর করো যে আসলে এখানে কোনটা হতে পারে, যে স্রোতজ সমভূমি কোনটি? এখানে কি রয়েছে? মেঘনা অববাহিকা, যমুনার চরাঞ্চল, ফরিদপুর অঞ্চল, সুন্দরবন অঞ্চল। এখন এইটা কিন্তু একদমই সহজ প্রশ্ন যে মধুপুর এবং স্রোতজ সমভূমি কোনটি? স্রোতজ সমভূমি যেই স্থানে এক কথায় যে কি বলবো, যে আমরা খুলনা অঞ্চলে যেটা রয়েছে সেটাকে বলা হয় স্রোতজ সমভূমি। এখন এটা কি হবে? তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, 3-এর কি? 3-এর হচ্ছে বলতেছো যে ডি উত্তর হবে। এটার হচ্ছে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে
স্রোতজ যে সমভূমি, যে আমাদের বাংলাদেশের ভূমির মধ্যে যে স্রোতজ মানে সুন্দরবন যেটা রয়েছে সেটা কিন্তু এই স্রোতজ সমভূমির অন্তর্ভুক্ত। তাহলে 3-এর উত্তর আমরা পেরে গেলাম, সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। তাহলে এইভাবে ধরো তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ঠিক এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বেশিরভাগ কিন্তু এসে থাকবে। একটু তোমরা ওয়েট করো, ল্যাপটপে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। এর মাঝে তোমরা বলো যে আসলে কে কোথা থেকে জয়েন করেছো। অনেকে আমি আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এর মেইন পয়েন্ট কি? এটা চলে গেছে তো। ওকে, ঠিক আছে, ওকে, একদম ঠিক হয়েছে। এখন 4 নম্বর দেখো যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের। এটা দেখো যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের। তাহলে দেখো পর্বত সম্পর্কে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। পর্বত সম্পর্কে আমাদের পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আসে। এখানে কি হবে যে এখানে ফুজিয়ামা, এগুলো সবই হচ্ছে পর্বত। তোমরা এগুলো জানো যে বিভিন্ন ধরনের পর্বত রয়েছে, ফুজিয়ামা রয়েছে, আন্দিজ, হেনরি এবং ভেসুভিয়াস। তাহলে এই 4 নম্বরে কোনটা হবে যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের। বাংলাদেশের পর্বতের সাথে কোনটা রয়েছে আর কি, বলো। অনেকে ঢাকা থেকে আসো, বগুড়া থেকে অনেকে রয়েছে, টাঙ্গাইল থেকে। তোমরা যে যেখান থেকে জয়েন করো না কেন, যে আসলে আমাদের ক্লাস থেকে আসলে তুমি কতটুকু পরিমাণে শিখতে পারছ বা তোমার পরীক্ষার জন্য কতটুকু পরিমাণে আসে সেইগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। তাহলে এখানে কোন পর্বতটা রয়েছে, দেখো যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বত। এখানে কি ফুজিয়ামা, আন্দিজ, হেনরি এবং ভেসুভিয়াস। তোমরা যারা উত্তর করতেছো একটু কমেন্টে লিখবা যে কেন আসলে উত্তরটা হচ্ছে, এই পর্বতের মেইন বৈশিষ্ট্যটা কি। দেখো যে এখানে অনেকেই বলতেছো যে আসলে 4-এর খ উত্তর হবে, আসলে এটা হচ্ছে 4-এর খ, আন্দিজ পর্বত। এর কারণটা কি যে আন্দিজ পর্বত কেন, আমরা জানি পৃথিবীতে যে প্রধান যে পর্বতগুলো রয়েছে এই পর্বতগুলো কিন্তু আমাদের সব যে হিমালয় পর্বত, আমরা জানি কি যে হিমালয়, এশিয়ার যে হিমালয় রয়েছে, তারপরে আল্পস রয়েছে, আন্দিজ পর্বত রয়েছে, আমেরিকার রকি পর্বত রয়েছে। তাহলে এই যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতগুলো, এইগুলো সৃষ্টি হওয়ার সময় ভাঁজ বিশিষ্ট ছিল, এগুলো সৃষ্টি হওয়ার সময় ভাঁজ বিশিষ্ট ছিল। আর এইগুলো সৃষ্টি হওয়ার সময় বিশেষ করে যখন হিমালয় পর্বত সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার সময় ভারতীয় প্লেট এবং মায়ানমারের প্লেটের সংঘর্ষের ফলে বাংলাদেশের যে পর্বত ছিল, যে পার্বত্য চট্টগ্রামের যে পর্বতগুলো রয়েছে, সেই পার্বত্য চট্টগ্রামের পর্বত কিন্তু এই পর্বতের সংমিশ্রণে বা এই পর্বতের বৈশিষ্ট্য কিন্তু সেখানে কিন্তু বহন করে। এই জন্য এইগুলো যেহেতু একই ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত, আর এই জন্য বলা হয় যে আন্দিজ পর্বতের সাথে বাংলাদেশের যে পর্বতগুলো রয়েছে এইগুলোর কিন্তু মিল রয়েছে। তাহলে আমরা এগুলো কিন্তু বুঝতে পারলাম যে বাংলাদেশের এই পর্বতের সাথে গঠনগত মিল হচ্ছে আন্দিজ পর্বত, হিমালয় পর্বত, আল্পস পর্বত, রকি পর্বত, এগুলো কিন্তু রয়েছে। এখন তারপরে দেখো যে 5 নম্বর, যে পাদদেশীয় পলভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে। যে 5 নম্বরে এটার উত্তর কি হবে, যে পাদদেশীয় পলভূমি দেখা যায় কোন অঞ্চলে।
5 নম্বরের উত্তর কি হবে? দেখো যে পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? তাহলে এই যে এইগুলোর মধ্যে দেখো যে এই যে পাদদেশীয় পললভূমি কি, পাদদেশীয় পললভূমিটা কি, এইটা আমাদেরকে দেখতে হবে। এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের এই ভূমিগুলোর মধ্যে কোনটা হবে। যে খুলনা, বাগেরহাট, তারপরে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, তাহলে এই যে পাশাপাশি জেলাগুলোর এইভাবে কিন্তু করা হয়েছে। এখন মেইন পয়েন্ট দেখো, পাদদেশীয় পললভূমি, এগুলো পাদদেশীয় মানে যে পর্বত রয়েছে, এই পর্বতের নিচেই যে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে সেগুলোকে বলা হয় পাদদেশীয় পললভূমি। তাহলে পাদদেশীয়টা কি? আমরা যদি ধরো এটা হিমালয় পর্বত আমরা দেখাই, ঠিক হিমালয় পর্বতের যে পাদদেশস্থ যে অংশগুলো রয়েছে সেইগুলোই কিন্তু এখানে কিন্তু দেখানো হবে। তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ। তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা, যে এই যে হিমালয় পর্বতের যে এখানে যে ধরো মেঘ থেকে যে জলীয় কণা হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, এইগুলো এখানে জমা হচ্ছে, তাই না? পাহাড়ে বাধা পাওয়ার ফলে যে পানির যে ধারা, এই পানির ধারা কিন্তু এভাবে কিন্তু বয়ে চলতেছে। এইগুলোর ফলে কোথাও জলপ্রপাত হচ্ছে, কোথাও আমাদের গভীর গিরিখাত সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো দেখো যে এই পানি প্রবাহের ফলে এই যে পর্বতগুলো রয়েছে, পর্বতের যে এখানে কি বলে শিলাগুলো রয়েছে, এই শিলাগুলো আস্তে আস্তে এখানে কি অপসারিত হতে থাকে, মানে ক্ষয়ীভূত হতে থাকে। এইগুলোর ফলে এই ভূমিরূপগুলো আস্তে আস্তে পর্বতের পাদদেশ মানে পায়ের নিচে, এক কথায় বলে না, ঠিক এরকম পাদদেশ পায়ের নিচে বা পর্বতের নিচের দিকে যে ভূমিরূপগুলো সৃষ্টি করে পলল পাখা আকৃতির, ঠিক পলল পাখা আকৃতির এইরকম ভাবে যে পাখা দেখছো না, এই পলল পাখা আকৃতির যে ভূমিরূপটা সৃষ্টি করে তখনই কিন্তু সেটা পাদদেশীয় পললভূমি আমরা বলতে পারি। ঠিক বাংলাদেশে এই যে পর্বতের হিমালয়ের পর্বতের ঠিক নিচে কোন ভূমিগুলো রয়েছে? খুলনা, বাগেরহাট, এগুলো তো একদম বাংলাদেশের দক্ষিণ দিকে। কুমিল্লা, নোয়াখালী ঠিক একদম পশ্চিম সাইডে বাংলাদেশে। রংপুর, দিনাজপুর, দেখো এখানে যে রংপুর এবং দিনাজপুর, যে অনেকেই তোমার হচ্ছে কানিজ নিশাত ভুইয়া এটা উত্তর করছে, আসলে ওর কমেন্টই আমি বেশি পাচ্ছি। তারপর এসকে সোয়াইবও রয়েছে। আসলে আমি তোমাদের সকলের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এই কারণে আসলে উত্তরগুলো নিতে পারতেছি না। ওকে, তারপরে হচ্ছে উপমা বলছে রংপুর, দিনাজপুর। হ্যাঁ, তোমাদের উত্তরটা এখানে সঠিক। ওকে, তোমরা হচ্ছে অনেকেই যে গ উত্তর করতেছো, এটা এভাবে না লিখে লিখবা যে হচ্ছে 5 এর গ। এর মানেটা হচ্ছে তুমি যখন ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, তখন আবার অন্য সময় যখন দেখবে বা অন্য কেউ যখন দেখবে, তাহলে এর সঠিক উত্তরটা আসলে কি হতে পারে, যে 5 নম্বরের উত্তরটা হচ্ছে গ। ঠিক আছে, 5 নম্বরের উত্তর গ হবে, তখন এটা কিন্তু বুঝতে পারবে। তাহলে বাংলাদেশে দেখো যে রংপুর এবং দিনাজপুর, এই যে রংপুর দিনাজপুর কিন্তু এটা বাংলাদেশের একদম উত্তর দিকে, মানে হচ্ছে ঠিক বাংলাদেশের যে এই উঁচু ভূমিটা কিন্তু এই স্থান থেকে সৃষ্টি হয়েছে। একটা জিনিস মনে রাখবা, পাদদেশীয় পললভূমি সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যদি তেঁতুলিয়ার কথা বলি, যে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আছে না, আমরা কিন্তু এগুলো আমাদের গোল্ডেন ব্যাজে কিন্তু এইভাবে কিন্তু শেখাই। এবার তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তারা কিন্তু এগুলো জানছো যে তেঁতুলিয়ার উচ্চতা কতটুকু, প্রায় ধরো 96.62 মিটার, কিন্তু সেই স্থানে যে দিনাজপুরের উচ্চতা প্রায় মাত্র 33 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে পদদেশীয় পললভূমি ঠিক বাংলাদেশের এই উত্তর অঞ্চলের এই দুইটা জেলাকে ধরা হয়ে থাকে। রংপুর, দিনাজপুরের এই অংশটাকে আমরা পাদদেশীয় পললভূমি বলে থাকি। তাহলে তোমরা যারা এই 5 এর গ উত্তর করেছো, তোমাদের এটা হচ্ছে সঠিক। এখন হচ্ছে 6 নাম্বার, দেখো যে এটার উত্তর কি হবে। মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত? তাহলে দেখো যে মধুপুর এবং ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত। তাহলে উত্তর করার সময় কিভাবে করতে হবে, যে 6 এর কত নম্বর হবে সেটা লিখতে হবে। আর আশা করি তোমরা ক্লাসটা এটা শেয়ার করে দিবা, তোমরা যারা ক্লাস করছো, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবী যারা রয়েছে তারাও যাতে এই ধরনের ক্লাসগুলো পায়, বা আমাদের প্ল্যাটফর্মে থেকে যে তোমাদের সকল কোর্সের ক্লাসগুলো কিন্তু আমরা নিচ্ছি। আর আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে তোমরা আমাদের সেই প্রাইভেট ব্যাচগুলোতে আসলে ভর্তি হতে পারো। সব ক্লাসে কিন্তু তোমরা এখানে মানবিক আর্টসের এই ক্লাসগুলো পাবে এবং আমাদের অ্যাডমিশন শাখা কিন্তু এখানে রয়েছে। তো
তাহলে এখানে বলো যে আসলে 6 নম্বরে কি হবে, যে মধুপুর এবং ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত। আমি কিন্তু এই ক্লাসের মধ্যে হচ্ছে এটা অনেকটা উত্তর কিন্তু বলে দিয়েছিলাম, ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের উত্তরগুলো বলে দিয়েছিলাম যে আসলে কোনটা হবে। এখানে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল কোনগুলো হবে। তোমরা এখানে জেলা উল্লেখ করো তো দেখি কোন কোন জেলা হতে পারে, যে এই যে মধুপুর ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত। ওকে, আমি সবসময় কানিস নিগার এর উত্তরই আগে পাচ্ছি, আমি এখন আগে বলছি না যে অন্য কারা যারা রয়েছে তোমরা তারা উত্তর করো যে আসলে এখানে আসলে কি উত্তরটা হবে। যে এখানে মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত, আমরা দেখি এটা হচ্ছে সব উত্তর হবে। এর কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে ঢাকা জেলা, কি কি জেলা রয়েছে, যে এখানে অনেকটা ঢাকা জেলা রয়েছে, এই জেলাগুলো ঠিক মধুপুর এবং ভাওয়ালের গড় সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে যে প্লাইস্টোসিন কালের যে সোপানগুলো রয়েছে, ঠিক প্লাইস্টোসিন কালে এই ভূমিটাগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই সকল ভূমিতেই কিন্তু আমাদের যে বর্তমান যে চিরহরিৎ বৃক্ষ রয়েছে, এই সকল বৃক্ষ কিন্তু আমরা দেখতে পাই। এখন আমরা 7 নম্বরের প্রশ্ন দেখি আসলে, গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখার প্রায় কত কিলোমিটার। এটার উত্তর করো দেখি তোমরা, যে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখার প্রায় কত কিলোমিটার। দেখি তোমরা এটা পারো কিনা, বা এটা একটু বোঝার মতো আছে, যে আসলে এটা আমাদের হচ্ছে বুঝতে হবে, যে বা বুঝতে পারবো এটা আমরা। হ্যাঁ, উত্তর দেখি করো তোমরা এটা। হ্যাঁ, 7-এর উত্তর কি হবে, যে এটা তোমরা বুঝতে পারবা যে পৃথিবীর মানে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখার প্রায় কত কিলোমিটার। এটা একদমই সহজ। এটা অনেকে তোমরা বলতেছো গ, কারণ এটা দেখো ভূগোলে অনেকে বলে যে কঠিন, বা অনেকে বুঝতে পারে না। বিষয়টা আমরা যখন একটু পড়াশোনা করব তখনই কিন্তু এটা ইজিলি কিন্তু ধরতে পারবো। এটার উত্তর হচ্ছে গ। এর কেন গ উত্তর আমি একটু দেখাই তোমাদের, যে এটার উত্তর গ কেন হলো। আমরা যদি এটা পৃথিবী দেখি, যে পৃথিবী, তাই তো, তাহলে পৃথিবীতে এটা কেন্দ্র, আর কেন্দ্র থেকে আমরা যখন একদম এই যে পরিধির কাছে যাব, এটা টোটাল একটা জ্যা, বৃহত্তম জ্যা, আর ঠিক কেন্দ্রের মাঝে এই স্থানটুকুকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধর কথা বলা হচ্ছে। আমরা জানি যে পৃথিবীর ঠিক একদম অশ্বমণ্ডল থেকে ঠিক কেন্দ্রমণ্ডল পর্যন্ত 3টা অংশে বিভক্ত করা হয়, আর এই 3টা অংশের উপরে আছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এইগুলোর মোট দৈর্ঘ্যটা হচ্ছে 6378 কিলোমিটার, 6378 কিলোমিটার। তাহলে এটা বুঝাতে পারলাম যে এই অংশটুকু, তাহলে এই যে অংশটুকু মানে কেন্দ্র থেকে এই অংশটুকু কিন্তু কতটুকু, 6378 কিলোমিটার পর্যন্ত রয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ, যেটা নিরক্ষীয় রেখা। আর পৃথিবীকে ঠিক কি করছে, যে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা বিভক্ত করেছে, সেই রেখার নামটা হচ্ছে নিরক্ষ রেখা। তাহলে এই যে নিরক্ষ রেখার উপর ভিত্তি করে, আমরা এটা বলতে পারি যে এটা পৃথিবীর ঠিক মোট দৈর্ঘ্য আর কি 6378 কিলোমিটার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। 8 নম্বর দেখো, যে গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই যে গুরুমণ্ডল, যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে 3টা অংশ রয়েছে, এর মধ্যে যে গুরুমণ্ডল যেটা রয়েছে, এটা কত অংশটা হবে, এটা কত অংশ হবে। এটার উত্তর কি হবে, যে গুরুমণ্ডলের 100 কিলোমিটারের মধ্যে গভীরতার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস।
দেখি এটা হচ্ছে তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর করো। আর দেখি 8 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের কাজের সঠিক হয় যে গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হবে। এখানে হচ্ছে 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, 1200 থেকে 1300 ডিগ্রি, 1250 থেকে 1300, তারপরে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পৃথিবীর অভ্যন্তরে আমরা যত যাব তত কিন্তু এই পৃথিবীর তাপমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে আমরা বলতে পারি যে গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 8 নম্বরের উত্তর করো দেখি তোমরা। 8 নম্বরের উত্তর করো যে 8 নম্বরে কি হবে। অনেকে বলতেছি এটা হচ্ছে কি হবে, একটু দেখো ভালো করে, তোমরা একটু ভালো করে এই বিষয়টা চিন্তা করো যে আসলে গুরুমণ্ডলের 100 কিলোমিটার মানে কি, ঠিক কেন্দ্রমণ্ডলের নিচেই, ঠিক কেন্দ্রমণ্ডলের নিচেই এর কত, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত, সরি অশ্বমণ্ডলের তাপমাত্রা কত, অশ্বমণ্ডলের নিচেই কিন্তু গুরুমণ্ডলের অংশ। আর অশ্বমণ্ডলের তাপমাত্রা যদি 1000 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক গুরুমণ্ডলের নিচে মাত্র তোমার হচ্ছে মাত্র তোমার 100 কিলোমিটার পর্যন্ত এর তাপমাত্রা কতই হতে পারে, সর্বোচ্চ হলো 1100 থেকে 1200। এখন এটা হচ্ছে কিন্তু গুরুমণ্ডলের 100 কিলোমিটার পর্যন্ত এর তাপমাত্রাটা হচ্ছে 1100 থেকে 1200 পর্যন্ত হবে। কারণ একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটার সাথে আরেকটা রিলেটেড, আমরা যত নিচে যাব তত তাপমাত্রা বৃদ্ধি পাবে। যেখানে অশ্বমণ্ডলে 1000 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা হয়, আর তারপরে একটু নিচের দিকে গেলে সেখানে হবে 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা পাবো। তাহলে 8 নম্বর আমরা পেরে গেলাম। এখন 9 নম্বরে দেখো যে কেন্দ্রমণ্ডলের বহিঃসীমা প্রায় গুরুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। এখন একই ধরনের দেখো প্রশ্ন যে কেন্দ্রমণ্ডলের বহিঃসীমা মানে একদম গুরুমণ্ডলের নিচের থেকে এর তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে গুরুমণ্ডলের এই স্তরের তাপমাত্রা কত ডিগ্রি থাকে, আমরা এত সময় পর্যন্ত 8 নম্বরে যে প্রশ্নটা দেখলাম এখানে ঠিক সেমই প্রশ্ন। এখানে কি কোনটা হতে পারে যে কেন্দ্রমণ্ডলের বহিঃসীমা প্রায় গুরুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। প্রসেনজিৎ তালুকদার, আমি আপনাকে বলছি যে উত্তর করার সময় লিখতে হবে যে 9 এর কত নম্বর। তাহলে এটা হলে তোমার জন্য সুবিধা হবে, বা আমরা যারা দেখছি উত্তরগুলো দেখছি আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এইটা কি যে কেন্দ্রমণ্ডলের বহিঃসীমা থেকে গুরুমণ্ডলের তাপমাত্রা, এক কথায় গুরুমণ্ডলের তাপমাত্রাটা হচ্ছে দেখো এটা কত, এটা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। উত্তর আছে খ। দেখো অনেকেই ভুল করেছো, এটার উত্তর হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গুরুমণ্ডলের তাপমাত্রা কত, 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু থাকবে। এখন এটা দেখো যে 10 নম্বর একদম সহজ প্রশ্ন, যে এটা সবচেয়ে অতি উঁচু সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে কি বলে। এত আমরা যদি এই অধ্যায় পড়বো এবং যদি এই প্রশ্নের উত্তর না পারি তাহলে তো এটা হবে না। তাহলে এটা একদমই সহজ। কি কি রয়েছে, সমভূমি, পর্বত, মালভূমি, দ্বীপ। তাহলে এখানে এইটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে যে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে কি বলে। এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে পর্বত, এটা পর্বত হবে উত্তর, এটা তো আমরা সবাই জানি। এবার আমরা 11 নম্বর দেখি যে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো এখানে কি হতে পারে, হিমালয় পর্বতে আগ্নেয় শিলার গঠিত, চ্যুতি স্তূপ নয়, চ্যুতি স্তূপ শ্রেণী, জীবাশ্ম পাওয়া যায়, ভাঁজ বিশিষ্ট নয়। তাহলে এইখানে 11 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনটা সঠিক। তাহলে এই যে আমরা হিমালয় পর্বতের বৈশিষ্ট্য বা হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয় এটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, বা এখন আমরা এটা উত্তর দেখো কি হতে পারে যে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক। এটা কি আগ্নেয় শিলায় গঠিত, তোমরা একটু কমেন্টে বলো এটা কি আগ্নেয় শিলা, বা আগ্নেয় শিলা কিভাবে গঠন করে, ওটা চ্যুতি স্তূপ কিনা, জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়, নাকি ভাঁজ বিশিষ্ট।
11 কি হবে? 11 হচ্ছে ভাঁজ বিশিষ্ট নয়। অনেকে বলছে, হ্যাঁ 11 বলছে ভাঁজ বিশিষ্ট নয়। মানে হিমালয় পর্বত যে ভঙ্গিল পর্বত, এটা জানো না? মনে নাই? হিমালয় পর্বত তো ভঙ্গিল পর্বত, আর এটা তো ভাঁজ বিশিষ্ট। হিমালয় পর্বত যেহেতু ভঙ্গিল পর্বত, এটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট, কিন্তু এটা লেখা আছে ভঙ্গিল পর্বত ভাঁজ বিশিষ্ট নয়। তাহলে এখানে কি আছে? জীবাশ্ম পাওয়া যায়। এটা হচ্ছে জীবাশ্ম পাওয়া যায়। এর কারণ কি যে হিমালয় পর্বত জীবাশ্ম পাওয়া যায়? এর প্রধান কারণটা হচ্ছে যে পৃথিবীতে যখন এই পর্বতটা সৃষ্টি হয়, পর্বত যখন সৃষ্টি হয় তখন কি হয় যে দুইটা শিলা, ধরো দুইটা শিলা পাশাপাশি যখন এভাবে করে, পাশাপাশি যখন এভাবে সংঘর্ষ হয় তখন কি হয় যে পৃথিবীর গঠনের সময় যে পৃথিবীর অভ্যন্তরে যত গাছগাছালি ছিল, জীবজন্তু ছিল, এইগুলো অনেক সময় ভূমিকম্পের ফলে অনেক সময় এগুলো মাটির অভ্যন্তরে পড়ে। এগুলোর ফলে পৃথিবীর আস্তে আস্তে এই গঠনগুলো এবং একটা সময় ভঙ্গিল পর্বতের মধ্যে যায়, এবং এইগুলো সংঘর্ষের ফলে এইগুলো ভাগ বিশিষ্ট হয়ে থাকে। আর এইগুলোর মধ্যে যত জীবাশ্ম জ্বালানি রয়েছে বা জীবাশ্ম রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভঙ্গিল পর্বত বিশিষ্ট যে সকল ভূমি রয়েছে, যেগুলো হচ্ছে পাললিক শিলা দ্বারা গঠিত, যেগুলো কি পাললিক শিলা দ্বারা গঠিত এই ভূমিরূপগুলো, সেইগুলোই কিন্তু এই হিমালয় পর্বতের ক্ষেত্রে। তাহলে জীবাশ্ম জ্বালানি এখানে রয়েছে, উত্তরটা আমরা বুঝলাম। এবং ক্ষয়জাত পর্বতের উপরিভাগ কোন শিলায় গঠিত? 12 নম্বর প্রশ্নের উত্তর করো যে ক্ষয়জাত পর্বতের উপরিভাগ কোন শিলায় গঠিত? ক্ষয়জাত পর্বতের উপরিভাগ কোন শিলায় গঠিত? হ্যাঁ 12, এটা 12 কি হতে পারে যে আগ্নেয়, রূপান্তরিত, পাললিক নাকি মেফিক? তাহলে একটি জিনিস খেয়াল করো, একদম দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু উত্তর এক্স্যাক্টলি কি আসবে এটা কিন্তু আমাদের জানা নাই বা পারতেছি না। তাহলে এখানে কি হবে? ক্ষয়জাত পর্বতের উপরিভাগ কোন শিলায় গঠিত? এটা হচ্ছে পাললিক শিলা হবে। এটা কি হবে? তোমরা যারা খ করেছো ভুল, এটা উত্তর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা একটি নরম টাইপের হয়, যে আমরা জানি যে পৃথিবীর উপরের অংশগুলো একটু নরম হয়, ভিতরের অংশগুলো অনেক শক্ত, অনেক কঠিন। তাহলে এটা হচ্ছে পাললিক শিলা। 13 জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? বলো যে জাপানের ফুজিয়ামা, যে 13 যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? 13 নম্বরের প্রশ্নের উত্তর করো যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? হ্যাঁ এটার উত্তর দেখি তোমরা কয়জন করতে পারো। যে 13তে হচ্ছে ভঙ্গিল রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা জঙ্গিল হয়ে গেছে, এটা হচ্ছে ভঙ্গিল হবে। ভঙ্গিল, ক্ষয়জাত, সঞ্চয়জাত এবং ল্যাথোলিথ। এখন এইটা কি হতে পারে যে জাপানের যে ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত। এটা কি সঞ্চয়জাত পর্বত? জাপানের ফুজিয়ামাটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তাহলে এই যে পর্বতের ক্ষেত্রে যে 5 প্রকারের পর্বত রয়েছে, বিখ্যাত পর্বতগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবা। এটা কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদের অ্যাডমিশন পরীক্ষা আসবে, এবং তোমরা যখন চাকরির পরীক্ষা দিবা সেই সময় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় পাবা। তাহলে এটা হচ্ছে জাপানের ফুজিয়ামাটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত। এখন 14 নাম্বার দেখো যে মালভূমির বৈশিষ্ট্য। এই যে মালভূমি, আমাদের এই অধ্যায়ের মধ্যে মালভূমি রয়েছে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 500 ফুট উচ্চতা বিশিষ্ট যে একটা ভূমিরূপ রয়েছে, সেটা হচ্ছে মালভূমি। আর এর বৈশিষ্ট্য কি কি? এটি বিস্তীর্ণ উচ্চভূমি, উপরিভাগ প্রায় সমতল, সমুদ্রের সম উচ্চতা বিশিষ্ট। তাহলে এটা কি হবে যে মালভূমির বৈশিষ্ট্য কোনটা? মালভূমির বৈশিষ্ট্য
মালভূমি কি রকম আমরা তো এগুলো সবই জানি বা এই যে ভূমিরূপের যে অংশটুকু আমরা যখন এই অংশটুকু পাচ্ছি এগুলো হচ্ছে মালভূমি, ঠিক আছে। এই ভূমিরূপটা হচ্ছে মালভূমি। এখন মালভূমিটা কি? এটা বিস্তীর্ণ উঁচু ভূমি, আমরা এটা বুঝতে পারলাম যে বিস্তীর্ণ উঁচু ভূমি। উপরিভাগ প্রায় সমতল, কিছু কিছু জায়গায় একটু আছে। তাহলে সমুদ্রের সমউচ্চতা বিশিষ্ট, মানে কি এটা কি সমুদ্রের সমউচ্চতা বিশিষ্ট না, সমুদ্রের সমউচ্চতা বিশিষ্ট সেটা হচ্ছে সমভূমি। তাহলে এখানে কি উত্তর হতে পারে? 1 এবং 2। তাহলে তোমরা যারা ক উত্তর করেছো যে মালভূমির বৈশিষ্ট্য, তাদের উত্তরটা সঠিক। তাহলে মালভূমির বৈশিষ্ট্য কি? ক, মানে 14 কটা হচ্ছে তোমার মালভূমির বৈশিষ্ট্য। তোমরা যারা এ ধরনের মানে তোমরা এই উত্তরগুলো করছো, এর মানে কি যে তোমাদের এই অধ্যায়ের মেইন পয়েন্টটা কিন্তু তোমাদের জানা হয়ে গেল। তোমরা অনেকেই দেখি উত্তর সঠিক করেছো। ফাতেমা জান্নাত সঠিক হয়েছে, সাগরের উত্তরটা আসলে সঠিক হয়নি, আফরিন রুমি এর উত্তরটা সঠিক হয়েছে। ওকে, আমরা এখন 15 নম্বর দেখি যে আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটি। দেখো পর্বত থেকে কিন্তু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ এর থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে। আগ্নেয় পর্বত মানে কি? যে পর্বতটা হচ্ছে সঞ্চয়জাত করে রাখে, যে সঞ্চয়জাত পর্বতকেও আমরা আগ্নেয় পর্বত বলে থাকি। যে 15 নম্বর এটার উত্তর কি হবে? যে হেনরি পর্বত, ভেসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট না আল্পস, যে বিখ্যাত আগ্নেয় পর্বত রয়েছে। আমরা বিভিন্ন নাটকে, মোশাররফ করিমের নাটকে কিন্তু এটার উত্তর রয়েছে, বা এটার বলে ইতালির কোন পর্বত যেটা আগ্নেয় পর্বত, এ ধরনের একটা কিন্তু একটা ডায়লগ ছিল যে আমরা আগ্নেয় পর্বতটা হচ্ছে ইতালির ভেসুভিয়াস। যে ইতালির ভেসুভিয়াস রয়েছে এটা কিন্তু আমাদের আগ্নেয় পর্বতের উদাহরণ। যারা 15 খ করছে তাদের উত্তরটা সঠিক রয়েছে। এখন 16 নম্বর, ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত? দেখো যে ভূত্বক, আমাদের যে ভূত্বক রয়েছে, এই যে ভূত্বক সৃষ্টি হওয়ার সময় এর সিলিকনের গঠনের অংশগুলো কত রয়েছে, এইগুলো তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে উত্তরটা কি। এই ভূত্বক গঠনের মধ্যে সিলিকনের পরিমাণ কত? যে ভূত্বক গঠনের মধ্যে সিলিকনের পরিমাণ কত, একটু কমেন্ট করো। যে 5%, 8%, 27.8%, 42.8%, এটা কি উত্তর হবে? ভূত্বক গঠনকারী উপাদান মানে সিলিকন রয়েছে, যে সিলিকন কিন্তু একটু হালকা। আমরা জানি যে পৃথিবীর যে ভূত্বকের যে দুইটা অংশ রয়েছে, একটা গ্রানাইট স্তর, আর একটা হচ্ছে ব্যাসল্ট স্তর। এই যে গ্রানাইট স্তর রয়েছে, ব্যাসল্ট স্তর রয়েছে, এই উপরের অংশ গ্রানাইট, নিচের অংশ ব্যাসল্ট, এর মধ্যে কিন্তু সিলিকন ছিল, সিয়াল, তাই না? সিলিকন, অ্যালুমিনিয়াম, তারপরে কি সীমা, নিচেরটা দীর্ঘিকার হবে। তাহলে এই যে অংশগুলো যে আমরা বলতে পারছি যে সিলিকন রয়েছে, মানে কি অশ্বমণ্ডলিক সিলিকন রয়েছে, এর পরিমাণটা কতটুকু রয়েছে? এটার পরিমাণটা অনেক রয়েছে, এটার অনেক পরিমাণ। এটা হচ্ছে গ উত্তর হবে যে 27.8%, যে 27.8% হচ্ছে ভূত্বকে সিলিকনে রয়েছে। মানে কি এজন্যই তো বলা হয় শিয়াল, একটা স্তরের নামকরণ করা হচ্ছে শিয়াল, এটা পদার্থের নাম অনুসারে। এই কারণটা হচ্ছে পদার্থের পরিমাণটা বেশি রয়েছে এই কারণে। তাহলে ভূত্বকে গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণটা হচ্ছে 27.8%। এবার তারপরে দেখি যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বলো। বাংলাদেশের 17 নম্বরে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আচ্ছা শোনা যাচ্ছে না? আমি তো অনেক জোরে বলছি। আর শোনা যাচ্ছে, একটু তুমি লাউড দিতে পারো তোমার ফোনে, লাউড দিলে অবশ্যই বুঝতে পারবা যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি। এইটাও কিন্তু আমাদের বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টির একটা অংশ। 17 নম্বরে তোমরা যারা অনেকে অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু এটা পারবে। প্রবাল দ্বীপ রয়েছে, যে প্রবাল দ্বীপ রয়েছে, এখানে সেরাদ্বীপ আছে, চন্দ্রদ্বীপ, ভোলা, সেন্ট মার্টিন। তাহলে এইটার মধ্যে হচ্ছে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। যারা সেন্ট মার্টিনে গিয়েছো
আর এক কথায় যারা হচ্ছে সেন্ট মার্টিনে ভ্রমণ করতে গিয়েছো তারা তো এটা পারবে, কারণ মানুষ যখন ভ্রমণ করে সেটা তার মাথার ভিতরে সবসময় থাকে। তাহলে সেন্ট মার্টিন হচ্ছে সেরা দ্বীপ, এটা সরি সেন্ট মার্টিনটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এটা কিন্তু আমরা জানলাম। 18 শিয়াল স্তর কোনটি? দেখো যে শিয়াল স্তর কি, আমি এত এই একটা প্রশ্ন বলার আগে কিন্তু শিয়াল, গ্রানাইট স্তর, এইখানে কিন্তু এই উত্তরটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি যে শিয়াল স্তর কোনটা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল না কোনটা? এটা কি হবে যে শিয়াল স্তর কোনটি? তোমরা দেখি 18 নম্বরের উত্তর করো। এটা হচ্ছে উত্তর কি হবে, দেখো এটা হচ্ছে অশ্বমণ্ডল। মানে এটা তো আমরা ইজিলি জানলাম যে শিয়াল স্তর সিলিকন অ্যালুমিনিয়াম রয়েছে, যেটা প্রথম স্তর অশ্বমণ্ডলের মধ্যে। তাহলে এখন আমরা দেখি 19 নম্বর, গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্বের অপেক্ষা কত গুণ ভারী? তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো তো আমাদের বোঝা লাগবে। এখন এগুলো যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের এই অধ্যায়টি জানা হলো না, তাই না? তাহলে এখন বলো যে গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কত গুণ ভারী? আচ্ছা, এই যে ভাই নিচে যে ভাই কি লিখছো, জয় ভাই মেবি, আচ্ছা এইভাবে না লিখে লিখতে হবে যে 19 লিখে উত্তর কোনটা হবে, এটা দিলে আমার ধরতে সুবিধা হবে বা কোনটার উত্তর হচ্ছে এটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, এই যে সুন্দর, এইভাবে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কত গুণ ভারী। এর কারণটা হচ্ছে যে এই যে গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কত গুণ ভারী, এটা হচ্ছে যে পানির যে ভার রয়েছে বা ওজন রয়েছে এটা থেকে গুরুমণ্ডলে যেই অংশটা রয়েছে এটা অধিক পরিমাণে ঘনত্ব বেশি এবং অধিক পরিমাণে ভার। তাহলে এইটার উত্তরটা আসলে কি হবে? এটা হচ্ছে খ, মানে 5/4 অংশ, মানে কি যে 5 অংশের 4 অংশই এই গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্বটা কিন্তু বেশি। ওকে, সুন্দর, তোমরা হচ্ছে এইভাবে কিন্তু উত্তরগুলো করতে পারো যে এটার উত্তর এভাবে হবে। 20 নম্বর, দেখো উদ্দীপকে ক চিহ্নিত স্থানটি কোন বিযুক্তি রেখাকে নির্দেশ করে? তাহলে এখানে তোমরা এটা লক্ষ্য করো যে এটা পৃথিবীর অভ্যন্তরীণ একটা অংশ, আর পৃথিবীর অভ্যন্তরীণ এই অংশগুলোকে আমরা মোট এভাবে বিভক্ত করতে পারি। এটার মোট আয়তন 6378 কিলোমিটার, আর এটা 3টে অংশ রয়েছে। এটা হচ্ছে অশ্বমণ্ডলের অংশ, আর মাঝের অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর একদম ভিতরের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এই কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডল এইগুলোর মধ্যে যে একটা মণ্ডলের পর বা একটা স্তরের পরে আর একটা স্তর থাকে, আর সেই স্তর জানানোর জন্য এখানে একটা দেয়া হয়েছে। মানে অশ্বমণ্ডলের পরে যে গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডল রয়েছে, এরপরে একটা কাল্পনিক রেখা রয়েছে। এই কাল্পনিক রেখা কোন রেখাকে চিহ্নিত করে? এটা মোহ বিযুক্তি রেখা, অন্ত বিযুক্তি, কনরাড বিযুক্তি নাকি গুটেনবার্গ বিযুক্তি রেখা? তাহলে এই রেখাগুলোর মধ্যে কোনটা হবে যে আমাদের 20 নম্বরের উত্তরটা হচ্ছে কোনটা হবে? যে 20-এ অনেকে বলছো গ নম্বর বলছো, তারপরে তাসনিম তিশা বলছো মোহ বিযুক্তি। দেখো এই যে রেখাগুলো কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, তাহলে এটা মনে রাখতে হবে যে এই যে আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে রাখো। এই যে অশ্বমণ্ডলের মধ্যে 2টা স্তর আছে না, যে একটা গ্রানাইট স্তর, ব্যাসল্ট স্তর, এর মাঝে যে একটা স্তর রয়েছে তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এখানে আছে কনরাড বিযুক্তি রেখা। তারপরে আমাদের ব্যাসল্ট স্তর এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল এর মাঝে, মানে অশ্বমণ্ডলের পরে যে গুরুমণ্ডল, এই যে স্তর রয়েছে এর নামটাই হচ্ছে মোহ বিযুক্তি রেখা। এবং নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এর মধ্যে যে একটা রেখা রয়েছে তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে এইগুলো কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে, আর এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? তাহলে একদম সহজ করে আমরা বুঝে গেলাম। এবার দেখি মোহ বিযুক্তি রেখা, তো বুঝলাম। 21 নম্বর, নিচের কোন স্তরটি তরল? তাহলে যে নিচের কোন স্তরটি তরল রয়েছে, মানে কোন স্তর? 21 নম্বরের নিচের কোন স্তরটি তরল অবস্থায় রয়েছে? যে বর্তমানে নিচের যে কোন স্তরটি রয়েছে সেই কোন স্তরটি আসলে তরল, বর্তমানে তরল স্তর রয়েছে, এইগুলো এখন আমরা দেখব।
তাহলে নিচের কোন স্তরটি তরল, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল নাকি অন্তঃকেন্দ্রমণ্ডল? তাহলে 21 কোনটা হবে? বলতেছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে অনেকে দেখি ঘ বলতেছ, দেখি কি হয় তোমাদের উত্তরে আসলে কি কোনটা হতে পারে। তারপরে জয় বলতেছে হচ্ছে 21 গ। ওকে, এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তোমার কেন্দ্রমণ্ডল। এর কারণটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল হওয়ার কারণ কি? কারণ আমরা জানি যে পৃথিবীতে যে সকল ভারী পদার্থ রয়েছে এইগুলো সবই কিন্তু পৃথিবীর অভ্যন্তরে থাকে, আর এগুলো মানে গলন্ত ম্যাগমা আকারে কিন্তু রয়েছে, গ্যাস অবস্থায় বা তরল অবস্থায়, কিছুটা তরল অবস্থায় এই ম্যাগমাগুলো কিন্তু রয়েছে, যেটা বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে। তাহলে 21 হচ্ছে গ উত্তর। এবার আমরা 22 নম্বরে দেখি একটা উদ্দীপক রয়েছে। হ্যাঁ, উদ্দীপকে দেখো, আল আমিন ভাওয়ালের গড় দেখতে গেলে সেখানে গিয়ে তিনি দেখলেন মাটির রং হচ্ছে লাল ও ধূসর। অন্যান্য অঞ্চলের মাটি হতে এই অঞ্চলের মাটি সহজে পৃথক করা যায়। আমরা জানি যে লাল মাটির থেকে অন্যান্য মাটি আমরা পৃথক করতে পারি। এখন এক্ষেত্রে উদ্দীপকের আল আমিন ভূপ্রকৃতির কোন বৈশিষ্ট্য এখানে দেখেছেন? মানে আমাদের বহি মানে কি? বহি মানে কি? যে বহিঃগুরুমণ্ডল মানে গুরুমণ্ডলকে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। যেটা উপরের অংশ এটা বহিঃগুরুমণ্ডল, নিচের অংশ হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। আবার কেন্দ্রমণ্ডলকে দুই অংশে বিভক্ত করা হয়েছে, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। উপরের যে অংশটা রয়েছে সেটা বহিঃকেন্দ্রমণ্ডল, নিচের একজন অঞ্চলকে অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এখন বলো যে এইখানে যেহেতু ভাওয়ালের গড় দেখতে গিয়েছে, ভাওয়ালের গড় দেখতে গেলে পারে এখানে হচ্ছে কোনটা উত্তর হবে? কি কি রয়েছে? আমাদের বাংলাদেশের যে ভূমিরূপ রয়েছে, বাংলাদেশের ভূমিরূপের মধ্যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ রয়েছে, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এর মধ্যে কোনটা? যে বাংলাদেশের এই ভূপ্রকৃতির মধ্যে ভাওয়ালের গড় কোথায় রয়েছে? ভাওয়ালের গড় কোথায় রয়েছে? হ্যাঁ, 22 উত্তর দিকে তোমরা করো। যে নাহিদ বলতেছো 22 ক, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এটা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এটা তো রয়েছে বাংলাদেশের ঠিক পশ্চিম অঞ্চলে। এটা কি হবে? এইটা কি হবে যে বাংলাদেশের এই ভূমিরূপটা কোথায় রয়েছে? এটা কি হবে? তোমরা বলো যে 22 কোনটির উত্তর হবে? 22 কোনটি উত্তর হবে? 22 এটা হচ্ছে তোমার দেখি কি হয়। এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এটা কি হবে? যে হবে যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এটা সহজ প্রশ্ন, কারণ যে টারশিয়ারি যুগের যে পাহাড় রয়েছে এইগুলো বাংলাদেশের ঠিক একদম যে পূর্ব অঞ্চলের যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু রয়েছে, যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কিন্তু এই স্থানে কিন্তু রয়েছে। তাহলে এটাতে আমাদের যে প্লাইস্টোসিন কালের সোপানগুলো রয়েছে, প্লাইস্টোসিন কালের সোপানগুলো কিন্তু এখানে হচ্ছে আমাদের এই যে মধুপুর এবং ভাওয়ালের গড় কিন্তু এখানে রয়েছে। তাহলে এটার উত্তর কিন্তু প্লাইস্টোসিন কালের সোপান। এটা কিন্তু তোমরা ঠিক করে নিও। এইবার হচ্ছে দেখো একই প্রশ্নের ক্ষেত্রে ওই প্লাইস্টোসিন কালের সোপান রয়েছে। এখন এর উঁচু ভূমি আসলে এই ভাগ করা যায় কিভাবে? দেখো, এখানে লালমাই পাহাড় রয়েছে, বরেন্দ্রভূমি, মধুপুর এবং ভাওয়ালের গড়। কোনটা হবে? এখানে কোন অংশটা হবে তোমরা একটু দেখো। যে এই যে আমাদের যে মধুপুর, ভাওয়ালের গড় তো আমরা পড়লাম, কিন্তু উত্তরটা কি আসলো? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখন এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহ আসলে কয়টা অংশে বিভক্ত করা হয়? আমরা জানি যে 3টা অংশে বিভক্ত করা হয়, এটা তো আমরা মুখস্থ করেছি, কিন্তু আমরা যখন রিভাইজ দিব তখন কিন্তু এটা সম্ভব হয়ে যাবে। যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ 3টা অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, এই যে বরেন্দ্রভূমি রয়েছে, একটা হচ্ছে বরেন্দ্রভূমি, আরেকটা হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়, তারপরে হচ্ছে কুমিল্লার যে লালমাই, তাই না? এটা কিন্তু জানি। তাহলে এটার উত্তর হচ্ছে ঘ। মানে এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহের যে 3টা অংশে বিভক্ত করা হয়, 3টা অংশের কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম যে লালমাই পাহাড়, বরেন্দ্রভূমি এবং মধুপুর এবং ভাওয়ালের গড়। তাহলে এই অংশগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম যে এগুলো কিন্তু রয়েছে। তাহলে এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা, যে তোমরা যারা আসলে ক্লাসগুলো করছো এইখানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা?
তাহলে এই দেখো এই প্রশ্নগুলো কিন্তু সহজ, কিন্তু অনেক সময় তোমরা ভুল করতে পারো, যাতে ভুল না হয় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখো যে 24 নাম্বার আর লাস্টে একটা প্রশ্ন আছে, দুটি উন্নত ভূমির মধ্যস্থিত ভূমিকে কি বলে? দুইটি উন্নত ভূমি মানে কি, যেই ভূমিটা ধরো ভূমি হচ্ছে এটা ভূমি, এটা ভূমি, এই দুইটা ভূমির যে মাঝের যে ভূমিরূপটা রয়েছে, দুইটা ভূমির যে মাঝের যে ভূমিরূপটা, এই যে ভূমিরূপটুকু, এই অংশটুকু আসলে কি বলা হয়? এটা উচ্চভূমি, অববাহিকা, উপত্যকা নাকি অবিক্ষিপ্ত উচ্চভূমি? তাহলে এইটার কি হবে? হ্যাঁ, তোমাদের আনোয়ার স্যারের ক্লাস একটু পরে শুরু হবে, একটু পরেই আমার ক্লাস শেষ হলে তোমাদের আনোয়ার স্যারের ক্লাস শুরু হবে। 24-এর কোনটা হবে দেখো, এটা হচ্ছে উপত্যকা, মানে দুইটি উচ্চভূমির যে একটা অংশ রয়েছে সেটা হচ্ছে উপত্যকা। উপত্যকা হচ্ছে দুটি উচ্চভূমির, মানে এটা এরকম বলা যায়, আমি যদি পাহাড়ের মতো করে তোমাদেরকে বোঝাই, যে দুইটা উচ্চভূমির যে মাঝে যে একটা যে নিচের যে ভূমিরূপটা থাকবে, এই যে ভূমিরূপটা থাকবে, এইটাকে আমরা কি বলবো? উপত্যকা। তাহলে এটা হচ্ছে উপত্যকা, দুইটি উচ্চভূমির মাঝের অংশকে আমরা উপত্যকা বলবো, তাহলে এটা উপত্যকা। এবং আমাদের লাস্ট প্রশ্ন, যে দুইটি নাতি উচ্চ শৈলশিরার মধ্যে অনুচ্চ ভূভাগ বিশিষ্ট বিস্তৃত ভূমিকে কি বলে? এখন দেখো এটা গিরিপথ, কল, নল নাকি পলায়ন? তাহলে এইটার উত্তর দেখি তোমরা করতে পারো কিনা, যে দুইটি নাতি উচ্চ শৈলশিরার মধ্যে অনুচ্চ ভূভাগ বিশিষ্ট এই ভূমিকে কি বলা হয়? এটা গিরিপথ, কল, নল, পলায়ন। তাহলে এই অংশগুলো আসলে কোনটা হবে? যে আমাদের এই ভূগোলের ক্ষেত্রে যে যখন শৈলশিরা কি, তোমরা শৈলশিরা সম্পর্কে জানো? যে শৈলশিরা বলতে আসলে কি বোঝায়? শৈলশিরা বলতে কি বোঝায়, যে যখন কোনো ভূমিরূপ থাকে, আমরা তো একটা পাহাড় আমরা বলি ছোট আকারে হলে পাহাড়, কিন্তু যখন কোনো জলভূমির মধ্যে এ ধরনের পাহাড়, এটা যদি কোনো সমুদ্র হয়, এটা যদি সমুদ্র হয়, সমুদ্রের মধ্যে এই ধরনের পাহাড় বিশিষ্ট যে ভূমিভাগ থাকবে তাকে আমরা শৈলশিরা বলবো। আর এই শৈলশিরার মধ্যে আবার যখন এই ধরনের এটা তো একটা আমরা যদি আরেকটা যদি ধরাই দিই সমুদ্রের অংশ, এই শৈলশিরার মাঝে আবার যদি আরেকটা এরকম পাহাড় সদৃশ্য যে অংশ থাকে, তাহলে এই দুইটা শৈলশিরার মধ্যে আসলে যখন থাকবে তখন তার নাম কি বলা হবে? তার নাম কি বলা হবে? এখন দেখো যে এটা হচ্ছে কি উত্তর হতে পারে, এটা হচ্ছে পলায়ন। এর নাম কি? এর নামটা হচ্ছে পলায়ন। তাহলে এই দেখো এই যে ছোট ছোট টার্ম রয়েছে, যেটা আমাদের ভূগোলের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, বা ভূগোলের কিন্তু এই ধরনের টার্ম কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা এইগুলো, এই পয়েন্টগুলো কিন্তু এত সময় দেখতে পেলাম। যে আর এই যে আমরা গত ক্লাসে কিন্তু আমরা পৃথিবীর গঠন অধ্যায় ক্লাস নিয়েছি, এবং আজকে কিন্তু আমাদের এই ক্লাসটা এমসিকিউ এর মাধ্যমে শেষ করলাম। আর এত সময় পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি পৃথিবীর গঠন অধ্যায় সম্পর্কে তোমরা অনেক কিছু জেনেছো, এবং তোমরা এই অধ্যায়ে বা কোনো ধরনের ভূগোল সম্পর্কে সমস্যা হলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারো, বা আমাদেরকে জানাতে পারো, অথবা আমাদের যে গোল্ডেন ব্যাচগুলো রয়েছে, অ্যাডভান্স ব্যাচ রয়েছে, যারা 2024 সালের পরীক্ষার্থী এবং 2025 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমরা সকলেই আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। তাহলে আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার সকল ক্লাস তোমরা পেয়ে যাবা, আর সেই ক্লাসগুলো তোমরা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে যাবা। আর এত সময় পর্যন্ত আমার ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্লাসে তোমাদের ভূগোল প্রথম পত্রের উপরেই কোনো একটা ক্লাস নিয়ে হাজির হব আমি। আর এই বলে আসলে আমার ক্লাস শেষ করছি। আর তোমাদের অর্থনীতি ক্লাস এখনই শুরু হবে, আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আশা করি তোমাদের অর্থনীতির ইকোনমিক্সের যে আনোয়ার স্যার রয়েছে সেই ক্লাস তোমরা এখনই পাবে। আর আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।